বুঝতে পারছে যে এটাই অন্যতম প্রধান দল। হ্যাঁ, এখন খালেদা জিয়া রাজনীতির মধ্যে তিনি বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন, বাইরের মধ্যে অবরুদ্ধ থেকেছেন, আন্দোলনের কথা বলেছেন, আবার অবসরের কথা বলেছেন। অবসর বিষয়টা যদি সম্মানিতা খালেদা জিয়ার যদি শারীরিক কোনো বিষয় থাকে, সে বিষয়ে কিছু বলার নেই। এটা একটা দলীয় বিধিবিধান আছে, দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কি করবেন। তো এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য বা এই ধরনের ডিক্লারেশন আমরা দেখতে পাচ্ছি না। আর আন্তর্জাতিক ইকোনমিস্ট পত্রিকা যেটা বিরোধী দলকে শেষ করে দেওয়ার জন্য কথা বলেছেন, আদতেই তো বিরোধী দল থাকতে হবে, গণতন্ত্র থাকলে বিরোধী দল থাকতে হবে। এখানে ইকোনমিস্ট যে বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করেছে সেটা হচ্ছে সম্প্রতি যে মামলা রায়টি তৈরি হয়েছে 10 লাখ অস্ত্র মামলা, সেই রায়ের প্রেক্ষাপটে তারা এই ধরনের একটা মন্তব্য মধ্যে এসেছে। তো সেক্ষেত্রে কি মামলার রায় এবং রাজনৈতিক বিষয় এগুলোকে না এখন করা যায়? আপনার যে মামলাটার কথা বলা হচ্ছে একটা হচ্ছে সাবজুডিস বিষয়, আমার আদালতের একটা বিষয়, এটা বিচার রায় ঘোষণা হয়েছে। এটা এই বিষয়টা যদি কোনোভাবে আমরা আদালতীয় বিষয় হিসেবে দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, অর্থাৎ আদালতের একটা বিষয় আছে, সেটা ধারাবাহিকভাবে চলবে। এখন যদি বাইরের পত্র পত্রিকাগুলো বাংলাদেশের গণতন্ত্রের সংকট এইসব বিষয় বাদ দিয়ে যদি এখানে বিরোধী দল বা তারা তাদের মন্তব্য করে, বা আমরা যদি আন্তর্জাতিক বিভিন্ন এই রাষ্ট্রদূত বিভিন্ন পত্র পত্রিকা নির্ভরশীল হয়ে থাকি, তাহলে আমাদের দেশীয় ভাবে বিশ্বাসটা এবং অস্তিত্বটা ধীরে ধীরে কমে আসবে। একটা এখানে স্পষ্ট ব্যাপার, সরকারি দল থাকলে গণতন্ত্রের বিরোধী দল থাকতে হবে, এবং সরকারি দলকে বিরোধী দলকে এটা এদেশে নিশ্চিত। স্বাভাবিক অর্থেই একটা বিরোধী দল যদি দীর্ঘদিন গণতন্ত্রের যদি শক্ত না দিতে পারে, তাহলে সেটা জাতিকে একটা মূল্য দিতে হবে। সেক্ষেত্রে সরকারি দল বিরোধী দল উভয়কেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা জিনিস পত্রিকায় শিরোনাম আসছে, আমাদের অন্যতম, ইতিমধ্যে আমরা বাকখালী নিয়ে আলোচনা করেছি, অন্য আমাদের জেলার অন্যতম আরেকটি প্রধান মাতামহ, ওইটাও নামপতার সংকটে আসছে এবং একটা ড্রেজিং এর ব্যাপারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় এসছে বিষয়টা। আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য কি? যদি কক্সবাজারে আমরা যদি দেখি, সেই দক্ষিণ চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত যে প্রধান নদীগুলো আছে সেগুলো বায়োডাইভার্সিটি এবং নাব্যতার সংকটের মুখে। আপনি যদি কর্ণফুলী নদী দেখেন, কর্ণফুলী নদীর অনেক জায়গায় এখন চর জেগে উঠেছে এবং নাব্যতার সংকট হয়েছে, যেটা বাংলাদেশের হৃৎপিণ্ড বন্দরের সাথে সম্পৃক্ত। আপনি যদি এরপর সাঙ্গু দেখেন, সাঙ্গুরও বিভিন্ন জায়গায় চর উঠছে, খবর পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে মাতামহলী, এমনকি আমাদের বাক্কালি বলেন বা বিভিন্ন নদী বা উপশাখা, ধীরে ধীরে কিন্তু আমরা পরিবেশগত বিপর্যয়ের কারণে এগুলো হারাতে বসেছি। এবং এই নাব্যতার সংকটে যেটা সবচাইতে বড় মূল্য দিতে হবে, যোগাযোগ ব্যবস্থা ছাড়াও এটা হচ্ছে আপনার উৎপাদনের বিষয়টা। সেজন্য আমাদের এইসব নদীগুলোতে নাব্যতার ব্যাপারে, ড্রেজিং করার ব্যাপারে শুধু স্থানীয় পর্যায়ে নেই, সরকারি পর্যায়ে একে অগ্রাধিকার দিয়ে এই বিষয়ে যথারীতি উদ্যোগ নিতে হবে। নাব্যতার সংকট থেকে আমাদের জনপদকে, নদীকে শুধু নয়, জনপদকেও রক্ষা করতে হবে। আমাদের সেখানে এই খাল আছে বা সবকিছুর উপরে নালা ডোবা আছে, সেগুলো আমাদের ড্রেনেজ সিস্টেম আছে, সেগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে। দৈনিক কক্সবাজার, বাড়ছে পর্যটক, চাঙ্গা হচ্ছে ব্যবসা, মহেশখালীতে প্রার্থী ঘোষণা নিয়ে বিএনপিতে বিভক্তি, জাল টাকার নোটে ব্যাংকের সিল। দৈনিক আলোকিত উখিয়া, সীমান্ত পথে ঢুকছে অবৈধ অস্ত্র, গন্তব্যস্থল রাজধানী। নির্বাচন কমিশন সূত্রে বলছে আগামী মে মাসের শেষ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। দৈনিক রূপসী গ্রাম, মালয়েশিয়ায় পাসপোর্ট কেলেঙ্কারি সুরাহা হতে যাচ্ছে, জামায়াতের বিরুদ্ধে মার্চে তদন্ত, এপ্রিলে মামলা।
বান্দরবানে পাহাড় কেটে বনাঞ্চল, জনবসতিতে 47 ইট ভাটা। দৈনিক হিমছড়ি, টেকনাফ সড়কে 14 বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, ট্যাঙ্কারদের প্রয়োজন আরো 455 রান। সংসদ প্রাণবন্ত ও কার্যকর হয়েছে বলেছেন স্পিকার। দ্রুত নির্বাচন চাই বিএনপি। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গণমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার তৎপর বলেছেন জেলা প্রশাসক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কথা, আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা বলা হচ্ছে একদিকে, অন্যদিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের টেকনাফ সড়ক, বিশেষ করে কক্সবাজার আমাদের টেকনাফ সীমান্তে আসা যাওয়ার যে সীমান্ত জনপদের সাথে যোগাযোগের যে একমাত্র মধ্যে, সেখানে 14টি বেইলি ব্রিজ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমাদের কক্সবাজার থেকে টেকনাফ সড়ক পর্যটনের কারণে এবং আমাদের যে স্থলবন্দর আছে সেখানে যাতায়াত এবং যোগাযোগ, পণ্য পরিবহন সহ কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি বহুদূর থেকেই বিভিন্ন, শুধু বেইলি ব্রিজ নয়, সড়কের অবস্থাও খারাপ। কারণ দিনরাত ভারী ট্রাক চলাচল সহ যে ধরনের এখানে যানবাহন চলাচল করে, সেই হিসেবে ব্রিজগুলো এবং বিশেষ করে সড়কে এই ভার বহন করার ক্ষমতা নেই। এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, এই সড়ককে গুরুত্ব দিয়ে 4 লেন প্রশস্ত করে এই সড়ককে আমাদেরকে করতে হবে এবং ব্রিজগুলো এই ধরনের ভারী যানবাহন বহন করার মতো এই বা ভার গ্রহণ করার মতো তাদের ক্ষমতা থাকতে হবে। না হলে আমরা এই যে একটা দেশের দক্ষিণ সীমান্তের সাথে সড়ক যোগাযোগ, এখানে একটা বিপর্যয় ঘটবে। যার জন্য এই ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখানে আমরা সীমান্ত পথে ঢুকছে অবৈধ অস্ত্র, গন্তব্যস্থল রাজধানী। আর এতদিন মানব পাচারের বিষয়টিও এখানে আসছে, কিছু কিছু পত্রিকায় মাদকও আসছে। এখন নতুন একটি তথ্য আমরা পত্রপত্রের মাধ্যমে জানতে পারছি, অবৈধ অস্ত্র আসছে এবং গন্তব্যস্থল রাজধানী। আন্দোলন নেই এখন, অবরোধ মোটামুটি একটা স্থিতিশীল বা একটা শান্ত পরিবেশ। এই সময় অবৈধ অস্ত্র আসা এবং রাজধানীর দিকে নিয়ে যাওয়া, এই ব্যাপারে আপনার অভিমত কি? কারণ এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের আরো দক্ষিণী বা বার্মার সাথে যেটা পূর্ব থেকে পরিচিত গোল্ডেন ট্রায়াঙ্গেল, এখানে একটা আন্তর্জাতিক মাফিয়া চক্র, এটা বিভিন্ন ইউরোপ সহ আমেরিকা সহ বিভিন্ন দেশে তাদের একটা চেইন অফ লাইন আছে। তারা এই রুটটাকে অস্ত্র, মাদক সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করে। আর অস্ত্র ব্যবসা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় না, অস্ত্র ব্যবসার রুট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া, তার বিনিময়ে অবৈধ অস্ত্র আর কি। সেই জন্য হয়তো দেখা যাবে বাংলাদেশকে কেউ ট্রানজিট পয়েন্ট বা রুট হিসেবে ব্যবস্থা করছে, সে অস্ত্রটা হয়তো কোথায় চলে যাচ্ছে। এই ব্যাপারে আগে থেকেই আমরা বলে আসছি এবং এই ব্যাপারে সরকার জানছে। এই ধরনের অস্ত্র যদি ঢুকে যায় এবং এই অস্ত্রগুলো শুধুমাত্র রাজধানীতে না, অস্ত্রগুলো একসময় দেখা যাবে গ্রামে বা উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী বা ক্ষমতাসীনদের হাতে চলে গেছে বা ক্ষমতাশালীদের হাতে চলে গেছে, তখন কিন্তু এটা স্বাভাবিক ক্ষেত্রে গ্রাম থেকে রাজধানী পর্যায়ে একটা বড় ধরনের হুমকির সম্মুখীন হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখা উচিত বলে উদ্যোগ নিতে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ওই মালয়েশিয়ায় পাসপোর্ট কেলেঙ্কারি সুরাহা হতে যাচ্ছে, একটা তথ্য হচ্ছে। আমরা জানি বিশেষ করে আমাদের অঞ্চল থেকেই সবচেয়ে বেশি এটাকেই রুট হিসেবে ব্যবহার করেছে উকিয়া টেকনাফ সীমান্তটা, নদী পথে যাওয়া বা সমুদ্র পথে যাওয়া, অনেকে ঝুঁকি নিয়ে যাচ্ছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে। এখন মালয়েশিয়ার পাসপোর্ট কেলেঙ্কারি একটা যে কাজ সুরাহা হতে যাচ্ছে, তার মানে কি অবৈধভাবে যারা ওখানে রয়ে গেছে তাদের কি কোনো ধরনের বিষয়টা নিয়ে আসছে নাকি মালয়েশিয়া সরকার? সেটা অবশ্যই দরকার আছে। কারণ এখন যদি আপনি বিদেশে গিয়ে আপনি পাসপোর্ট ছাড়া আপনি বসবাস করেন, তাহলে স্বাভাবিক অর্থে সেই দেশে অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত হচ্ছে, দমন নিপীড়নের শিকার হচ্ছে। এখন ওই জিনিসটা আমাদের, কারণ এখন ডিজিটাল পাসপোর্ট হয়ে গেছে, আর ডিজিটাল পাসপোর্টের রেশ ধরে যদি মালয়েশিয়া গভর্নমেন্ট পাসপোর্টের ব্যবস্থা করে বা যাদের পাসপোর্ট নেই তাদের একটা সময় দিয়ে পাসপোর্টের জন্য একটা সুযোগ করে দেয়,
তাহলে আমাদের কর্মশক্তিগুলো ফিরে আসবে না, রেমিটেন্সও আমাদের আসবে, পাশাপাশি তারও পাসপোর্ট করে বৈধ জীবনযাপনের সুযোগ পাবে। দৈনিক সমুদ্রের পণ্য টেকনাফ সীমান্তের ইয়াবা পাচারে হেরোইন চোরাচালানে ধস, খেপাচ্ছে পশ্চিমা শক্তি। মার্চে তদন্ত, জামায়াতের বিরুদ্ধে মামলা হবে এপ্রিলে, যার কারণে খালেদাকে নিয়ে বিএনপিতে উদ্বেগ। গতকাল শুক্রবার মসজিদে যাওয়া অর্ধেক মুসল্লি আওয়ামী লীগের। দৈনিক কক্সবাজার শাহাবুদ্দিনের খুনি চক্র এখনো বেপরোয়া, মামলা সিআইডিতে। নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পদে পাল্টে গেল সম্ভাব্য প্রার্থীদের হিসাব নিকেশ। যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণে গণমুখী প্রকল্প বাস্তবায়নে সরকার তৎপর, বলেছেন জেলা প্রশাসন। দৈনিক ইনানি মালয়েশিয়া অবৈধ অভিবাসী ঠেকাতে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও 30 পয়েন্ট দিয়ে মানব পাচার ধরাছোঁয়ার বাইরে মূল্য থানা। চালের বাজারে কারসাজি, শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা নেই সরকারের কাছে। দৈনিক আপন কণ্ঠ চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে করিডোর প্রকল্প আলোর মুখ দেখেনি। জট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো নয়। ছোট মহেশখালীতে দুর্বৃত্তের হাতে আহত এক যুবক। গাছের নিচে পাটদান, দুর্গ ধরে রাখতে চায় বিএনপি, আওয়ামী লীগের পরাজয়ের কারণ হতে পারে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন। জলদস্যুদের আবাসস্থল সোনাদিয়া, জেলায় 37টি কেন্দ্রে 17,496 জন পরীক্ষার্থী, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল থেকে। আচ্ছা, আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ আপন খণ্ডে একটা প্রধান শিরোনাম করেছি, চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে করিডোর প্রকল্প আলোর মুখ দেখেনি। আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও জেনেছি আমাদের যে রেলওয়ে যে চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে, এটার জন্য বরাদ্দ করা হয়েছে, ফান্ড বরাদ্দ করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন তো অনেক আগেই করা হয়েছে, সম্প্রতি ফান্ড বরাদ্দ করা হয়েছে নতুন সরকার শপথ গ্রহণ করার পর। এই ধরনের তথ্য আমাদের পত্রপত্রিকা ইতিমধ্যে এসছে। এখানে করিডোর প্রকল্প আলোর মুখ দেখেনি, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন আপনি? এখানে চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে করিডোর বা এই যে রেল লাইনের কথাটা কিন্তু আমরা সেই মুক্তিযুদ্ধের পূর্বকার সময় থেকে শুনে আসছি। এই চট্টগ্রাম কক্সবাজার, বিশেষ করে চট্টগ্রাম 2000 পর্যন্ত একটা পয়েন্ট আছে, এর পরবর্তীতে কক্সবাজারে আসা এবং আমাদের ঘুমদুম হয়ে সীমান্ত অঞ্চলে যাওয়া বা অন্য দেশে যাওয়া একটা সব ধরনের কথা আমাদের বলা হয়েছিল। রেল লাইন হচ্ছে যোগাযোগের জন্য, পরিবহনের জন্য একটা হৃদপিণ্ডের মতো বিষয়। এটা বিশেষ করে কক্সবাজার শুধুমাত্র এইদিকে অবস্থান শুধুমাত্র আমাদের পণ্য পরিবহন নয়, পর্যটক সহ বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি স্বল্প ব্যয়ী এখানকার ব্যবসায়ীরা কারণ কমিউনিকেশন হচ্ছে সভ্যতার একটি অংশ, সেটা নৌপথে হোক, সেটা সড়ক পথ হোক, রেলপথ হোক। তা রেলপথ হলো বিশেষ করে আমাদের যে শ্রমিক শ্রেণী বা নিম্নবিত্ত মানুষের জন্য এই যোগাযোগটা, এবং এখন সেটা নয়, এটা উচ্চবিত্তদের জন্য এখন নিরাপদ একটা যোগাযোগ। এই প্রকল্পের কথা আমরা বিভিন্নভাবে শুনি, বিভিন্নভাবে প্ল্যান হয়, আন্তর্জাতিক প্ল্যান হয়, দেশীয় প্ল্যান হয়, বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এগুলি উদ্বোধন হয়, কিন্তু কাজটা হয় না। ফলে উন্নয়নটা বারবার ব্যাহত হচ্ছে। এখন এই বিষয়ে আমাদের মধ্যে সন্দেহের দোলাচল সবসময় লেগেই আছে। দোলাচলকে একটা কথা যদি আপনার 30-40 বছর না হয়, সেটা সন্দেহ থাকে না, সেটা হবে না, সেটা আমাদেরকে ধরনের। সেজন্য যদি কোনোদিন আলোর মুখ দেখে, সেটা বলতে হয়তো আমরা অন্ধকারের মধ্যে সূর্যের মুখ দেখলাম, না হলে। আর এই ব্যাপারে আমি স্থানীয় যারা সংসদ সদস্য আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে আমি বিশেষ করে উদ্যোগী ভূমিকা রাখতে বলবো। বিশেষ করে তারাই তো এখন পার্লামেন্টের প্রতিনিধি এবং আমাদের কক্সবাজার থেকে এখন প্রতিনিধিত্ব করছেন। তাদের সমন্বিত উদ্যোগ কিন্তু এটা সারা কক্সবাজারবাসীর জন্য একটা সুফল হয়ে আনবে, পাশাপাশি জনগণকেও এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। আমাদের বিশেষ করে কক্সবাজারে আপনি জানেন যেটা প্রধান সড়ক, এই লালদিঘির পাড় থেকে 5 টার্মিনাল পর্যন্ত এই যে বিভিন্ন ছোট ছোট, যেমন যদিও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে বড় গাড়িগুলো ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না শহরের ভেতরে, শহর এলাকার ভিতরে, কিন্তু তারপরেও ছোট ছোট গাড়ির মধ্যে একটা মানে অনেক ভিড় লেগে আছে, প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা চোখে পড়ার মতো নয় বলে এখানে মন্তব্য আসছে। আপনার কি ধারণা? এখানে বিষয়টা হচ্ছে আদতে আমাদের কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থাটা কিন্তু একপক্ষীয় নয়। এখানে পৌরসভা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ নাগরিকবৃন্দটা এখানে একটা ভালোভাবে শহর ট্রাফিকের ব্যবস্থা করতে হবে। কারণ কোন পথে ঢুকবে, কোন কোন গাড়ি ঢুকবে, কয়টার সময় ঢুকবে, এই ধরনের কোনো আমাদের নির্দিষ্ট নীতিমালা নেই। হঠাৎ দেখা যাচ্ছে যে সময় বড় গাড়ি ঢুকতে পারবে না, সে সময় কোনো না কোনো কৌশলে বড় গাড়ি ঢুকে যাচ্ছে। আর আমাদের আন্তঃপথগুলো বিভিন্ন পথে দেখি ছোট ছোট গাড়ি ঢুকে। হয়তো মানুষের এখানে আসার প্রয়োজনীয়তা আছে জেলা শহরে, বিশেষ করে যেগুলি শর্ট ওয়ে, যেমন লিং রোড বা রামো, এই ধরনের লোকের মাঝখানে আবার 3 কিলোমিটার এসে 4 কিলোমিটার এসে আবার গাড়ি বদল, এটা মানুষের বিড়ম্বনা। সেজন্য একটা এই ধরনের একটা সমন্বিত ট্রাফিক পরিকল্পনা আমাদের করতে হবে। পাশাপাশি এই যে ট্রাফিকের জন্য যে ট্রাফিক পুলিশগুলো দায়িত্ব পালন করে, এটা পুলিশ সহ জেলা প্রশাসন বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে একটা সবসময় দেখতে হবে যাতে আমাদের সমন্বিত, কারণ ট্রাফিকরা যদি দায়িত্ব পালন না করে বা ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে এই ধরনের যানজট নিরসন হবে না। একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের কক্সবাজারের চালের বাজারে কারসাজি। আমরা জানি যে কিছুদিন আগে যখন আন্দোলন চলছিল, অবরোধ চলছিল, সেখানে চালের যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা একটা অনুযোগ করতেন তারা মানে গাড়ি ভাড়া বেড়ে গেছে যে কারণে চালের দাম বাড়তি, এই ধরনের তারা সাফাই দিত। কিন্তু বর্তমানে স্থিতিশীল পরিস্থিতি, এখনো কিন্তু সেই চালের মূল্য সেই আগের বৃদ্ধি মূল্য অবস্থানে রয়ে গেছে। এখানে ভোক্তাদের অনেকটা অভিযোগ বলা চলে যে এখানে চালের যারা বড় বড় ব্যবসায়ী, এখানে তাদের কোনো হয়তো কারসাজি থাকতে পারে বলে মনে করছে। আপনার কি ধারণা ব্যাপারে? আমি এখানে দার্শনিক, অর্থনীতিবিদ শ্রদ্ধেয় অমর্ত্য সেনের একটা বিষয়টা আছি। অমর্ত্য সেন তার ক্ষুধার রাজনৈতিক বিষয়ে বলেছেন, যে সময় দ্রব্য থাকবে, পাওয়া যাবে, এটা কিন্তু আকাল নয় বা অভাব নয়। যেটা টাকা দিয়ে পাওয়া যাবে, সেখানে মনে করতে হবে কোনো না কোনো যে জিনিসগুলো আছে, কিন্তু সেটা কোনো না কোনো ভাবে মানুষ পাচ্ছে না। আমাদের কিন্তু চালের অভাব নেই, প্রচুর ফলন হয়েছে এবং সবচেয়ে বাংলাদেশে আমরা দেখি বিশেষ করে বর্তমান সরকারের আমলে আমাদের খাদ্যে আমরা সারপ্লাস হয়ে গেছি এবং সারপ্লাস হচ্ছে, কারণ আমাদের বিভিন্ন প্রজাতির ধান, বিভিন্ন ক্ষেত্রে কৃষি উন্নয়ন অভাবিত এগিয়ে গেছে। কিন্তু এই যে আমরা বারবার বললাম, বাংলাদেশে এখন সিন্ডিকেট ব্যবসায়ীরা এটা রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পৃক্ত হয়ে এমন ভাবে বাজারগুলিকে নিয়ন্ত্রণ করে, যেখানে এই চাল বা যে কোনো বিষয়, তেল বলেন, এগুলি কিন্তু বাজারে আছে। এবং একবারে এখানে যে বারবার আপনি একটা সত্য কথা বলেছেন, একসময় ট্রাকের ভাড়া বা নৌকার ভাড়া বলা হতো, এখন কিসের এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে এবং আমাদের প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হতে হবে এবং একটা যে আন্তঃসংযোগ কতটুকু চালের দাম হতে পারে এই ব্যাপারে বাজারের উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে স্বাভাবিকত আমরা চালের দরে কারসাজি যারা করে তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমাদের এই চালের দাম কমাতে হবে, কারণ চালের সাথে মানুষের জীবনের সম্পর্ক রয়েছে। না, এখানে জেলা প্রশাসন কিন্তু মাঝে মধ্যে কিছু উদ্যোগ নেন। বিশেষ করে আমরা দেখেছি, আপনারা হয়তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, যে বিশেষ করে গ্যাসের যখন সিলিন্ডার দাম যখন বৃদ্ধি হয়, তখন কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এই বিষয়টাকে একেবারে সরেজমিনে তদারকি করে এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, এবং কতটুকু আসছে, কতটুকু চাহিদা আছে, এসব কিছু হিসাব নিকাশ করে একটা মূল্য নির্ধারণ করে দেয়। যদিও সেটা দীর্ঘদিন থাকে না, আবার অন্যরকম হয়ে যায়। তো এই ধরনের উদ্যোগ প্রশাসনের তরফ থেকে নেওয়া সম্ভব কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই জেলা প্রশাসনের যে কোনো জায়গায়, যে কোনো ব্যাপারে, বিশেষ করে এই ধরনের মানুষের দুর্ভোগের, জনদুর্ভোগের ব্যাপারে জেলা প্রশাসকদের একটা নিজস্ব ক্ষমতা আছে। আমি সম্মানিত জেলা প্রশাসনকে বিশেষভাবে আহ্বান জানাবো, পুলিশ প্রশাসন, যদি আমরা স্থানীয়ভাবে সম্পৃক্ত হয়ে এ ব্যাপারে জনউদ্যোগী ভূমিকা গ্রহণ করতে পারি এবং চালের জন্য যদি আমরা আদতেই বিষয়টা কি সবাইকে খতিয়ে দেখতে হবে, এবং এটা যদি সিন্ডিকেট চক্রের হাতে বন্দী থাকে, এইসব বন্দী মুক্ত করতে হবে, তাহলে আমরা জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জনাব বিশ্বজিৎ সেন, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান
দেশ বিদেশের দর্শকরা এই অনুষ্ঠান দেখতে পাবেন। দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।